সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদেরকে আরেকটি অধ্যায়ের উপরে সাজেশন ক্লাস নেব। তোমরা জানো যে কলেজ খুললে আমরা সহসাই তোমাদের পরীক্ষাটা নিয়ে নেব। সেই জন্য জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অর্থাৎ প্রাণীবিজ্ঞান অংশের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে তোমাদেরকে আজকে আমি সাজেশন দিব এবং প্রশ্ন কিভাবে হতে পারে সে সম্পর্কে একটু আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। আমি ইতিপূর্বে তোমাদেরকে দুটি অধ্যায়ের উপরে সাজেশন দিয়েছি, তোমরা যদি একটু স্মরণ করতে পারো। আমি প্রথমে দিয়েছি মানব জীবনের ধারাবাহিকতা, এই অধ্যায়ের উপরে সাজেশন দিয়েছি। পরবর্তীতে আমি সাজেশন ক্লাস 1 বলে তোমাদেরকে তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ের রুই মাছ অধ্যায় থেকে সাজেশন দিয়েছি। আজকে তোমাদের সিলেবাসে বার্ষিক পরীক্ষার অন্তর্গত আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় সমন্বয় এবং নিয়ন্ত্রণ, সে অধ্যায় থেকে তোমাদের সাজেশন দিব। আমরা আশা করি এই সময়ে আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের পড়াশোনা চালিয়ে নেওয়ার যে উদ্যোগ নিয়েছি তা তোমাদের লেখাপড়ার ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে। আজকে তোমাদেরকে আমি যে অধ্যায়টি সম্পর্কে সাজেশন দিব এবং আলোচনা করব, বলা চলে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হলো সমন্বয় এবং নিয়ন্ত্রণ। যতটুকু আমার মনে পড়ে যে কোনো বছরই মেডিকেল কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বোর্ডের এমসিকিউ অথবা সৃজনশীল কোনো অংশেই এই অধ্যায় থেকে প্রশ্ন আসেনি, এরকমটি সচরাচর আমিও দেখিনি। অর্থাৎ আমার এই কথা থেকে বুঝতে পারো এই অধ্যায়খানি কতটুকু গুরুত্বপূর্ণ। বিশেষ করে সৃজনশীল থেকে তো প্রশ্ন থাকবেই, নৈর্ব্যক্তিক বা এমসিকিউ তো প্রশ্ন থাকবেই, কিন্তু যে বিষয়টা আমি বিশেষ গুরুত্ব দিতে চাই সেটা হলো এই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটি অতীব গুরুত্বপূর্ণ। আমি আজকে সেই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে কিছুটা আলোকপাত করব। তোমরা দেখো, আমি এখানে জ্ঞান এবং অনুধাবন স্তরের জন্য জ্ঞান প্লাস অনুধাবন, এই দুই স্তরের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখানে লিখে দিয়েছি। তোমরা প্রশ্নগুলো একটু লিখে নাও এবং এই প্রশ্নগুলো তোমরা নিজেরা নোট করে তোমাদের প্রস্তুতি যথাযথভাবে পরিপূর্ণ করবে। প্রশ্নগুলো আমি একটু তোমাদের সুবিধার জন্য পড়ে দিচ্ছি। মানুষের মস্তিষ্কের আয়তন কত? পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটির নাম কি? আইরিশের কেন্দ্রে অবস্থিত ছিদ্রটির নাম কি? মানুষের চোখে অবস্থিত গ্রন্থিগুলোর নাম কি? অন্ধবিন্দু কি? টিম্প্যানিক পর্দা কি? হরমোন কি? ইউট্রিকুলাস কি? স্যাকুলাস কি? অক্ষিগোলকের স্তর বলতে কি বুঝো? প্রভুগ্রন্থি কোনটি? কোন হরমোনের নাম T3? কোন হরমোনের নাম T4? কর্টিক স্নায়ু কি? সুষুম্না স্নায়ু কি? মানবদেহের সবচেয়ে ছোট অস্থিটির নাম কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলতে কি বুঝো? হলুদ বিন্দু বলতে কি বুঝো? চেষ্টীয় স্নায়ু কি? মিশ্র স্নায়ু কি? অক্ষিপেশী বলতে কি বুঝো? উপযোজন বলতে কি বুঝো? দ্বিনেত্র দৃষ্টি বলতে কি বুঝো? পেরিলিম্ফ ও অ্যান্ডোলিম্ফ বলতে কি বুঝো?
পিটুইটারি গ্রন্থিকে কেন প্রভু গ্রন্থি বলা হয়? নিউরন বলতে কি বুঝো? মেডুলা অবলাঙ্গাটা কি? সেরেবেলাম কি? এবং সংবেদী স্নায়ু কি? এখানে যে প্রশ্নগুলো দেখেছ এগুলা হলো নমুনা প্রশ্ন। এর কথার অর্থ হলো এর বাইরেও অনেক প্রশ্ন হতে পারে, কারণ এই চ্যাপ্টারটি বেশ গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারে 4টি অংশ আছে খুবই গুরুত্বপূর্ণ। 1 মস্তিষ্কের গঠন, 2 চোখের গঠন, 3 কানের গঠন এবং 4 হলো গ্রন্থি। সুতরাং এই চ্যাপ্টারটি বেশ বড়, এখান থেকে প্রশ্ন অনেক হতে পারে। তবে তোমাদের পরীক্ষার জন্য, অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে কয়টা প্রশ্ন এখানে দিয়েছি এই কয়টা প্রশ্ন থেকেই তোমাদের জ্ঞান এবং অনুধাবনের প্রশ্ন থাকবে। আমরা এখন তোমাদেরকে আলোচনা করব যে এই যে সমন্বয় এবং নিয়ন্ত্রণ এই অধ্যায়টি আছে, এই অধ্যায় থেকে সৃজনশীল পরীক্ষার প্রস্তুতির জন্য, অর্থাৎ সৃজনশীল প্রশ্নের জন্য কোন কোন অংশটা একটু গুরুত্ব দিয়ে পড়বা। আমি আমার আগের কোনো একটি ক্লাসে বলেছিলাম যে এখন তো এইভাবে প্রশ্ন পড়ার সুযোগ নেই। যেমন কানের গঠন বর্ণনা করো, তারপরে মনে করো যে বললাম যে চোখের গঠন চিত্রসহ ব্যাখ্যা করো। এইভাবে প্রশ্নটা এই ফরম্যাটে এখন আর আসবে না। তাই সৃজনশীল প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতি নিতে হলে কিভাবে তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, কোন কোন বিষয়গুলো তোমাকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, সেটাই আমি তোমাদের এখন বলব। যেহেতু এটা একটি বড় চ্যাপ্টার, সেহেতু তোমাদের সৃজনশীল অংশে ভালো করার জন্য এখানে বেশ কয়েকটি বিষয়কে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। যেমন আমি বলছি, তোমরা একটু দেখো, এখানে চোখের গঠন, চোখ, কান, হরমোন, এই 3টি অংশ একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। চোখের মধ্যে আবার বেশ কয়েকটি অংশকে একটু গুরুত্ব দিতে হবে। তার মধ্যে অক্ষিগোলকের গঠন সম্পর্কে তোমাকে জানতে হবে, সেই সাথে উপযোজন এবং দ্বিনেত্র দৃষ্টি এ সম্পর্কে তোমাকে ভালো ধারণা রাখতে হবে। কানের থেকে আমরা 3টা অংশকে গুরুত্ব দিব। এখানে আসবে কানের গঠন, এখানে আসবে শ্রবণ কৌশল, এখানে আসবে ভারসাম্য রক্ষা। হরমোন থেকে আমরা 2টি অংশকে গুরুত্ব দিব। এটা হরমোন, তার গুরুত্বটা তুমি ব্যাখ্যা করবা। আর এই হরমোনের অতি ব্যবহার হলে কি হয় সেটাও তোমাকে জানতে হবে। এর বাইরে এখানে আরেকটি অংশকে আমরা একটু গুরুত্ব দিব, সেটা হলো গ্রন্থি। এবং গ্রন্থির মধ্যে একটু বিশেষ গুরুত্ব দেওয়া আমাদেরকে 2টা গ্রন্থি পড়তে হবে। একটা হলো পিটুইটারি, আরেকটি হলো থাইরয়েড। তাহলে এই কয়টি বিষয় সম্পর্কে যদি তোমার ধারণা পরিষ্কার থাকে, আশা করা যায়
সৃজনশীল অংশে তুমি ভালো করবে। তবে এই কথাও মনে রাখতে হবে যে আমি যেটা সবসময় বলি যে এখনকার যে পরীক্ষা পদ্ধতি তাতে করে কোনো পরীক্ষকের পক্ষে কিংবা কোনো শিক্ষকের পক্ষে এটা বলা নিশ্চিত করে খুব কঠিন যে এই অংশটুকু গুরুত্বপূর্ণ, এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। আমি বলবো নো, এভাবে এখন বলা যাবে না। আমরা তোমাদেরকে এভাবে বলতে চাই যে তুমি বইয়ের প্রতিটি অংশ, প্রতিটি লাইন ভালো করে পড়বে। সৃজনশীল প্রশ্ন যে কোনো জায়গা থেকে হতে পারে। ইভেন যে অংশটিকে তুমি কখনো কোনো গুরুত্ব দাও নাই, অথবা যে অংশ থেকে প্রশ্ন হতে পারে তুমি এভাবে কখনো চিন্তা করো নাই, দেখবে সেখান থেকেই হয়তো সৃজনশীল প্রশ্ন চলে এসেছে। তাই সৃজনশীল অংশে ভালো করতে হলে আমাদের সাজেশন হলো তুমি বইয়ের প্রতিটি অংশ, বইয়ের প্রতিটি লাইন ভালো করে পড়বে এবং অধ্যায়টি সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা তুমি তৈরি করবে। তারপরেও আমাদের বিবেচনায় এই চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন হয়, আমরা বিগত বোর্ডে তা দেখেছি। সেই আলোকে আমি তোমাদেরকে এই কয়টি অংশ থেকে প্রশ্ন পড়ার জন্য বা এই কয়টি অংশ ভালো করে প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদেরকে বলেছি। এখন আসো আমরা আমাদের প্রশ্ন সম্পর্কে একটু কথা বলবো। আমি তোমাদেরকে এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন থেকে হতে পারে, জ্ঞান এবং অনুধাবনের প্রশ্ন কি হতে পারে এ সম্পর্কে বলেছি। আর তোমাদেরকে আরেকটি কথা আমি বলবো, সেটা হলো এই যে সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হলে বইতে যে চিত্রগুলো আছে সে সম্পর্কে তোমাকে স্পষ্ট ধারণা রাখতে হবে এবং প্রচুর অনুশীলন করতে হবে। এই অধ্যায়ে তিনটি চিত্র আমরা দেখেছি যে খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি চিত্র হলো, যে চিত্রগুলো খুব গুরুত্বপূর্ণ, অক্ষিগোলক। অক্ষিগোলক, অন্তকর্ণ এবং শ্রবণ কৌশল ও ভারসাম্য কৌশল। অর্থাৎ তোমাদের এই অধ্যায়ে অক্ষিগোলকের চিত্র প্রচুর অনুশীলন করতে হবে, অন্তকর্ণের চিত্র অনুশীলন করতে হবে এবং শ্রবণ কৌশল এবং ভারসাম্য রক্ষার ক্ষেত্রে দুটি চিত্র আছে, ওই চিত্র দুটিও তোমাদেরকে অনুশীলনে রাখতে হবে। আমরা তোমাদেরকে বলেছিলাম যে এটা এমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেখান থেকে বোর্ডে প্রশ্ন হয়, এমসিকিউ, যেখান থেকে মেডিকেল বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রতি বছরই প্রশ্ন আসে। আমি তার দুই একটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি এবং তোমরা এও দেখবে যে মেডিকেলের প্রশ্নটা কতটুকু সহজ হয়। আমি সবসময় ছেলেমেয়েদেরকে একটা কথা বলি যে মেডিকেলের টিকাটা, ভর্তি পরীক্ষার টিকাটা সবচেয়ে সহজ। কেন সবচেয়ে সহজ, কেন আমরা জোর করে কথাটা বলি? এই জন্য বলি যে মেডিকেলে 100টি প্রশ্ন থাকে, তার মধ্যে 30টি প্রশ্ন হয় বায়োলজি থেকে এবং বায়োলজির 30টি প্রশ্নের মধ্যে প্রাণীবিদ্যা অংশ থেকে মাঝে মধ্যে দেখা যায় দুই একটা প্রশ্ন বেশি হয়। এবং বায়োলজি এমন একটি অংশ, তুমি যদি বইটা ভালো করে পড়ো সবগুলো প্রশ্ন তোমার কমন আসবে, একটা প্রশ্ন বইয়ের বাইরে থেকে হয় না। কোন জায়গা থেকে প্রশ্ন হয় সেটা আমরা আজকে এখানে বলে দিব এবং তোমরা দেখবে কতটুকু সহজ প্রশ্ন হয়। একটু বইটুকু পড়লেই, নিয়মিত এবং মনোযোগ সহকারে বই পড়লেই যে কারো পক্ষে মেডিকেল এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব। মেডিকেল ভর্তি পরীক্ষা 15 এবং 16তে একটা প্রশ্ন এসেছিল
মানুষের নবম জোড়া করটিক স্নায়ু কোনটি? তোমরা জানো এই চ্যাপ্টারে একটি বিশেষ অংশ আছে, যে অংশটুকু তোমাকে খুব ভালো করে পড়তে হবে তোমার নৈর্ব্যক্তিক অর্থাৎ এমসিকিউ এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য। সেটা হলো তোমাদের এই চ্যাপ্টারে একটা দেখবে তোমাদের সুন্দর একটা ছক করে দেওয়া হয়েছে যে মানুষের 12 জোড়া করটিক স্নায়ুর নাম কি, উৎপত্তি কি, প্রকৃতি কি, বিস্তার কি এবং এরা কি কাজ করে। ওই ছকটা যে ভালো করে পড়বা সে নিশ্চিত মেডিকেলে একটা প্রশ্ন পাবেই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন তুমি পাবেই, এতে কোনো ভুল নাই। আর বোর্ডের পরীক্ষায় অবশ্যই তুমি নৈর্ব্যক্তিক প্রশ্ন সেখান থেকে পাবেই। সুতরাং ওই যে বললাম 12 জোড়া করটিক স্নায়ুর নাম, উৎপত্তি, প্রকৃতি, বিস্তার এবং কাজ তোমাকে নখদর্পণে রাখতে হবে। সেখান থেকে দেখো মেডিকেলে 2015-16 সালে প্রশ্ন এসেছে মানুষের নবম জোড়া করটিক স্নায়ু কোনটি। তো আমরা এখানে জানি যে ভর্তি পরীক্ষায় 4টা অপশন থাকে, ক, খ, গ এবং ঘ। এখানে অপশনগুলো ছিল হাইপোগ্লোসাল, হাইপোগ্লোসাল, অ্যাবডুসেন্স, স্পাইনাল অ্যাক্সেসরি, গ্লসোফ্যারেঞ্জিয়াল। সুতরাং এই 4টি অপশন থেকে আমরা যেহেতু বলেছি যে 12 জোড়া করটিক স্নায়ুর নাম তোমাকে শিখতে হবে, তোমরা নিশ্চয়ই নামগুলি শিখেছ, অলফ্যাক্টরি, অপটিক, ওকালোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেশিয়াল, অডিটরি, গ্লসোফ্যারেঞ্জিয়াল, দ্যাট ইজ নাম্বার 9। 10 হলো ভ্যাগাস, তারপরে স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লোসাল। সুতরাং নবম জোড়া করটিক স্নায়ুর নাম হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল। এটা হলো সঠিক উত্তর। তাহলে দেখলে যে মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো হয় সে প্রশ্নগুলো খুবই সহজ এবং বই থেকে হয়, এবং আমরা যে অংশগুলোকে গুরুত্বপূর্ণ বলে তোমাদের ইঙ্গিত দিয়ে দিই সেখান থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এবার আসো বোর্ডের একটা এমসিকিউ বলি, যে এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে। 2015 সালে বোর্ড পরীক্ষায় একটি নৈর্ব্যক্তিক প্রশ্ন এসেছিল। দেখো সেটা কোত্থেকে এসেছে, আমি তোমাদের প্রশ্নটা লিখলেই তোমরা বুঝতে পারবে যে বোর্ডের প্রশ্ন কতটুকু সহজ হয়। সেটা হলো এই, চোখের একমাত্র আলোক সংবেদী অংশ কোনটি? ক,
আহ, একটু খেয়াল করো, চোখের একমাত্র আলোক সংবেদী অংশ কোনটি? তা আমরা যদি দেখি এখানে ক, খ, গ এবং ঘ চারটি অপশন আছে। তার মধ্যে উত্তরগুলো খেয়াল করো, রেটিনা, আইরিশ, পিউপিল, অন্ধবিন্দু। নিশ্চয়ই সবাই জানো, আমরা ক্লাসে তোমাদের যখন পড়াই তখন আমরা বলেছি চোখের একমাত্র আলোক সংবেদী অংশটি হচ্ছে রেটিনা। সুতরাং এখানে সঠিক উত্তর হলো রেটিনা। তাহলে দেখলে যে কত সহজ প্রশ্ন বোর্ডে আসে। সুতরাং যারা বইটা একটু নিয়মিতভাবে পড়বে, বইটাকে একটু মনোযোগ দিয়ে পড়বে, একটু নিষ্ঠার সাথে পড়বে, আর সেই সাথে মনে যদি একটু আত্মবিশ্বাস থাকে, মনে যদি এই একটা চেতনা থাকে যে বইয়ের যেখান থেকেই প্রশ্ন হোক আমি উত্তর করতে পারবো, আর আমার পরীক্ষাটা হবে সবচেয়ে ভালো, এই ধরনের একটা বিশ্বাস থাকা খুব জরুরি। আমার পরীক্ষা সবচেয়ে ভালো হবে, এই কারণে ভালো হবে যে আমি সবচেয়ে বেশি পরিশ্রম করেছি। সুতরাং যারা পরিশ্রম করবে সাফল্য তাদের অনিবার্য। এবার আমরা তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন নিয়ে একটু কথা বলব। সৃজনশীল প্রশ্ন যখন আসে সবসময় যে উদ্দীপক হিসাবে তোমার কোনো একটা বক্তব্য থাকবে তা কিন্তু নয়, চিত্র উদ্দীপক হিসাবে থাকতে পারে। আমি তেমনই একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বলবো। দেখো এখানে আমরা একটা ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবা, এরকম একটা আমরা কানের ছবি আঁকলাম, কেমন? এরকম একটি ছবি তোমাদের উদ্দীপক হিসেবে থাকলো এবং এইখানে একটা মার্ক করে দেওয়া হলো, দিস পোর্শন ইজ এ অ্যান্ড দিস পোর্শন ইজ বি। পরীক্ষার প্রশ্ন দেখো, ক, তোমরা জানো ক হচ্ছে জ্ঞানের প্রশ্ন, তার নাম দিয়েছি আমরা, প্রশ্নটি হলো অন্ধবিন্দু কি? অন্ধবিন্দু কি? খ, উপযোজন কি? উপযোজন বলতে কি বুঝো? গ, উদ্দীপকের এ ও বি অংশ কিভাবে শ্রবণে সাহায্য করে ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকের বি অংশটি শুধুই কি শ্রবণে সাহায্য করে?
মতামত দাও। এখন তোমরা যারা বোর্ডে সৃজনশীল পরীক্ষা মাধ্যমে পরীক্ষা দিবে, অর্থাৎ যারা এখন দ্বিতীয় বর্ষে আছে তারা তো দিবেই, তোমাদেরও সৃজনশীল পরীক্ষা পদ্ধতিতেই পরীক্ষা হবে। তো তোমরা যখন বোর্ডে গিয়ে বোর্ডের প্রশ্নে এরকম একটা প্রশ্ন দেখবে, তখনই তোমরা খুব খুশি হইবা, কারণ এই ছবিটা তোমাদের পরিচিত। তোমরা এই ছবিটি বাসায় অনেকবার এঁকেছ বা আঁকতে হবে। এটা একটা কানের ছবি। এখন এইখানে যদি মার্ক করে দেখো, এ অংশটি হলো মধ্যকর্ণ, বি অংশটি হলো অন্তকর্ণ। সুতরাং এইখানে যত প্রশ্ন হয়েছে সব মধ্যকর্ণ এবং অন্তকর্ণ থেকেই উত্তরটা করতে হবে। আমরা জ্ঞান এবং অনুধাবনের প্রশ্নগুলো দেখি। জ্ঞানের প্রথম প্রশ্ন হলো অন্ধবিন্দু কি? খুবই সহজ এবং সিম্পল উত্তর দিয়ে দাও যে চোখের রেটিনাতে এমন একটি অংশ আছে যেখানে কোনো প্রতিবিম্ব তৈরি হয় না, তার নামই হচ্ছে অন্ধবিন্দু। 1 নম্বরও কেউ কাটবে না। নাম্বার 2, এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবা তোমাদের বোর্ডের পরীক্ষায় অনুধাবনের যে অংশটি, এখানে 2-এ 2 পাওয়াটা কঠিন, কারণ এইখানের উত্তরটা দেখো, কি বুঝো, কি বুঝো। সুতরাং এখানে শুধু উপযোজন কাকে বলে শুধু একটু বললেই হবে না। উপযোজনটা কিভাবে কাজ করে তার একটা রেখাচিত্র তোমাদের বইতে আছে, সেই রেখাচিত্রটা তুমি এখানে এঁকে দিতে পারো, উপযোজনের কথা সুন্দর করে বলে দিতে পারো, তাহলেই তুমি এখানে পূর্ণ নম্বর পাইবা। উপযোজন তো জানো যে বস্তুকে দেখার জন্য লেন্স এবং ফোকাস দূরত্বের মধ্যে অ্যাডজাস্ট করতে হয়, তো সেই অ্যাডজাস্ট করার বিষয়টা হলো উপযোজন। এটা সুন্দর করে তুমি ব্যাখ্যা করে দিবে, তাহলেই তুমি পূর্ণ 2 নম্বর পাইবা। এরপরের প্রশ্নটা দেখো, উদ্দীপকের এ এবং বি অংশ কিভাবে শ্রবণে সাহায্য করে ব্যাখ্যা করো। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা যখন তোমাদেরকে আগে পড়াইতাম তখন আমরা কি লিখতাম? আমরা বলতাম যে মানুষের অন্তকর্ণের গঠন ব্যাখ্যা করো, অথবা বলতাম মানুষের মধ্যকর্ণের গঠন ব্যাখ্যা করো, অথবা বলতাম মানুষের বহির্কর্ণের ব্যাখ্যা করো। দেখো তো প্রশ্নটা তো সেইভাবে আসে নাই। সুতরাং যেভাবে তুমি প্রশ্নটা নোট করবে ঠিক সেইভাবে বোর্ডের প্রশ্ন সৃজনশীল অংশে তুমি নাও পেতে পারো, এবং সেই প্রস্তুতি নিয়েই তোমাকে যেতে হবে। কিন্তু আমি এটা বলেছি যে তোমাকে অন্তকর্ণ, মধ্যকর্ণ, বহির্কর্ণ এবং পরিপূর্ণ কানের গঠন ভালো করে পড়তে হবে, তাহলে তুমি প্রশ্নের উত্তর করতে পারবা। তাই এই প্রশ্নের উত্তর আমি দেখব, আমি উত্তরে কী লিখব? আমি লিখব উদ্দীপকের এ অংশটি হলো মধ্যকর্ণ এবং বি অংশটি হলো অন্তকর্ণ। এই যে তুমি আইডেন্টিফাই করতে পারলে, এর জন্য তুমি 1 নম্বর পেয়ে যাবে। তারপরে তুমি বলবা যে মানুষের শোনার ক্ষেত্রে, শ্রবণের ক্ষেত্রে মধ্যকর্ণ এবং অন্তকর্ণ দুটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে এ মানে মধ্যকর্ণ কিভাবে ভূমিকা রাখে তার ব্যাখ্যা করা হলো। এখন তুমি বলবা মধ্যকর্ণে 3টা অস্থি আছে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এই অস্থিগুলোর মাধ্যমে যে শব্দটি বহির্কর্ণ থেকে আসে তার কম্পন এইখানে অস্থিগুলোতে বাধা পায়, বাধা পেয়ে তারা আরও সুবেদী হয় এবং তারপরে তারা ফেনেস্টা ওভালিস ছিদ্রের মাধ্যমে অন্তকর্ণে প্রবেশ করে। তারপরে তুমি যখন বি বলবা যে অন্তকর্ণ, অন্তকর্ণ শব্দ শোনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ সেখানে কে আছে? ককলিয়া আছে। ককলিয়ার মধ্যে শব্দটা আমরা কি করে শুনতে পাই সেই কৌশল তুমি ব্যাখ্যা করে দিতে হবে। তোমরা জানো ককলিয়ার মধ্যে তোমার অ্যান্ডোলিম্প আছে, পেরিলিম্প আছে, ঠিক আছে, এবং সেইখানে 3টা প্রকোষ্ঠ আছে। সেই অংশগুলো কিভাবে শব্দটা শুনতে সাহায্য করে, সে মেকানিজমটা কি সে তোমাকে ব্যাখ্যা করতে হবে। এখানে 2টি পর্দা আছে, রেসনাস পর্দা, ব্যাসিলার পর্দা,
তিনটা নালী, স্কালা ভেস্টিবুলি, স্কালা টিম্পিনি, ঠিক আছে? তো এই প্রতিটি জায়গায় শব্দ কিভাবে কাজ করে, শব্দ কী করে আমরা শুনতে পাই, সেই কথাটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। সুতরাং ভালো করে যদি না বুঝো, ভালো করে যদি না পড়ো, শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপর নির্ভর করে শুধুমাত্র গুটি কয়েক প্রশ্ন শিখে সৃজনশীল প্রশ্নে ভালো করা যাবে না। সর্বশেষ অংশটুকু আমি দেখেছি, এখানে প্রশ্ন আছে উদ্দীপকের বি অংশটি শুধুই কি শ্রবণে সাহায্য করে? আলোচনা করো। যখনই তুমি এই ধরনের প্রশ্ন দেখবা, মনে রাখবা উচ্চতর দক্ষতার প্রশ্নটি যেখানে 4 নম্বর থাকে, 4-এ 4 পাওয়া কিন্তু কঠিন, এবং এই প্রশ্নটির ক্ষেত্রে তোমার জ্ঞানের সর্বোচ্চ লেভেল পরীক্ষক যাচাই করবে। যখন তোমাকে বলা হইল উদ্দীপকের বি অংশটি শুধুই কি, দেখো এখানে শুধুই কি একটা প্রশ্ন, শ্রবণে সাহায্য করে, এর মানে কি আরও কোনো কাজ সে করে, সেটা তোমাকে জানতে হবে। তোমাদেরকে আমরা যখন পড়াই তখন আমরা বলেছিলাম যে অন্তঃকর্ণ 2টি কাজ করে। শ্রবণ অর্থাৎ আমাদের শুনতে সাহায্য করে, আরেকটি হলো আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করে। তাই তোমার প্রথম কথাটাই হবে উদ্দীপকের বি অংশটি হলো অন্তঃকর্ণ। অন্তঃকর্ণ শুধুমাত্র শ্রবণেই সাহায্য করে না, সে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হলো আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করে। মতামত চাও হয়েছে বা বিশ্লেষণ চাও হচ্ছে, এর মানে কি? এর মানে হচ্ছে কি করে সে ভারসাম্য রক্ষা করে তার পরিপূর্ণ ব্যাখ্যা দিতে হবে এবং এটা আমাদের বুঝাইতে হবে। তখন তুমি উত্তরে বলবা উদ্দীপকের বি অংশটি অন্তঃকর্ণ, সে শুধুমাত্র শ্রবণেই সাহায্য করে না, তার অতিরিক্ত হিসাবে বা আরেকটি কাজ সে করে, সেটা হচ্ছে শরীরের ভারসাম্য রক্ষা করে। কিভাবে সে শরীরের ভারসাম্য রক্ষা করে নিম্নে তার বর্ণনা দেওয়া হলো বা ব্যাখ্যা করা হলো। তখন তুমি ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অর্ধবৃত্তাকার নালী এবং ইউট্রিকুলাস কীভাবে ভূমিকা রাখে সেটা এক্সপ্লেনেশন দিবা। দেওয়ার পরে তুমি বলবা অতএব আমরা দেখতে পাচ্ছি যে বা আমরা বুঝতে পারলাম যে অন্তঃকর্ণ শুধুমাত্র শ্রবণেই সাহায্য করে না, একই সাথে সে শরীরের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতএব শ্রবণ কৌশল এবং ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অন্তঃকর্ণের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। দিস ইজ ইউর অপিনিয়ন। এইভাবে যদি তুমি উত্তরটি দাও এবং এইখানে ভারসাম্য রক্ষার কিভাবে করে সেখানে কিন্তু চিত্র আছে, সেই চিত্র যদি সুন্দরভাবে তুমি আঁকো তাহলে অবশ্যই তুমি পূর্ণ নম্বর পাবে। চিত্র আঁকার ক্ষেত্রে আমি সবসময় গুরুত্ব দিই, কারণ জীববিজ্ঞান বিষয়টি হলো চিত্র নির্ভর বিষয়। চিত্র এখানে কথা বলবে, চিত্র দেখেই পরীক্ষক তোমার সম্পর্কে একটি মূল্যায়ন করবে। অতএব চিত্রটা যেন নিখুঁত হয়, চিত্র যেন ভালো হয় এবং তোমার মনে এই আত্মবিশ্বাস থাকতে হবে যে আমার আঁকা ছবিটিই হবে সবচেয়ে সুন্দর, তাহলেই তোমার পক্ষে পরীক্ষায় ভালো করা সম্ভব। তো আজকে আমি তোমাদের বইয়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমন্বয় এবং নিয়ন্ত্রণ, যেটা 8ম অধ্যায়, এই অধ্যায়টি তোমাদের পরীক্ষায় থাকবে এবং এই অধ্যায়টি আমরা তোমাদের ক্লাস নিয়েছি। আর এখন পরীক্ষার আগে তোমাদেরকে আমরা একটা সাজেশন দিয়ে দিলাম যে তোমরা যদি আমাদের কথা মতো আমি জ্ঞান এবং অনুধাবনের যে সাজেশনটা দিয়েছি এই প্রশ্নগুলো নিজেরা নোট করবে। সেই সাথে সৃজনশীল প্রশ্নের জন্য সাজেশন হলো বিগত 5 বছরের সৃজনশীল প্রশ্ন থেকেই তোমাদের পরীক্ষায় আমরা প্রশ্ন করব। হয় সেই প্রশ্নগুলো সরাসরি থাকবে, নতুবা সেই প্রশ্নগুলোর আলোকে তোমাকে প্রশ্ন করা হবে। এটাই হলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সাজেশন। এবং কী ধরনের সৃজনশীল প্রশ্ন হতে পারে তার একটি এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্নের উত্তরটি কিভাবে করতে হবে সেই সম্পর্কে একটু ইঙ্গিত দিয়েছি। একই সাথে এই অধ্যায়টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেখানে কীরকম প্রশ্ন আসে তারও আমি একটু ইঙ্গিত দিয়েছি। এবং সর্বশেষ
বোর্ডের প্রশ্নে নৈর্ব্যক্তিক বা এমসিকিউ অংশটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভালো করতে হলে এখানে পরিপূর্ণ নম্বর পেতে হবে, এখানে 1 নম্বরও হারানো যাবে না। সুতরাং সেই এমসিকিউ প্রশ্ন কিভাবে হতে পারে, কিভাবে হয়, তারও একটি নমুনা তোমার সাথে কথা বলেছি। তাই আমি আশা করি যদি তোমরা আমার এই ক্লাসটি অনুসরণ করো এবং যেভাবে বললাম এভাবে যদি তোমরা প্রস্তুতি নাও, আশা করা যায় তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। আগামীতে আরেকটি সাজেশন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব এবং সেই অবধি তোমাদের কাছ থেকে বিদায়। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।